আচ্ছা দেখেন হাইপারটেনশন কার্ডিওভাস্কুলার সিস্টেমের মূল আলোচ্য বিষয়। ঠিক আছে, কার্ডিওভাস্কুলার সিস্টেমে 3টা ডিজিজ আমরা পড়াবো। এর ভিতরে কি অলমোস্ট একটা ডিজিজ আমরা কি পড়িয়ে দিয়েছি, তাই না? 2টা ডিজিজ। আজকে হাইপারটেনশনটা নিয়ে মূলত আলোচনা করা হবে। আচ্ছা, পার্ট টু পার্ট যদি আমরা আসি, প্রথমে আমরা কি পড়বো? হাইপারটেনশন কি, তাই না? প্রথমে আমরা কি মানে কি, 2টা জিনিস থাকবে এখানে। সবসময় মনে করবেন যেখানে আমরা কি করতেছি এখানে 2টা জিনিস। 1 নাম্বার কাকে বলে, 2 নাম্বার যদি প্রকারভেদ থাকে, এর যদি কি ক্লাসিফিকেশন থাকে, সেই ক্লাসিফিকেশনটাও কি এর মধ্যেই থাকবে, তাই না? তাহলে প্রথমে আমরা পড়বো হাইপারটেনশন কি, এরপরে আমরা পড়বো হাইপারটেনশনের কি বলতে কি বুঝাবো, টাইপ। অর্থাৎ এই টাইপটা কিন্তু কি এর ভিতরেই থাকবে। ঠিক আছে, টাইপের পর আমরা পড়বো কারণ, এরপরে পড়বো লক্ষণ। ঠিক আছে, এরপরে পড়বো কমপ্লিকেশন। ঠিক আছে, জটিলতা। এরপরে পড়বো কি ম্যানেজমেন্ট। ওকে, তাহলে হাইপারটেনশন এই সিরিয়ালটা আমরা সব রোগের ক্ষেত্রে এটা মেনটেন করা উচিত। ঠিক আছে, হাইপারটেনশনটা আমাদের জন্য যেহেতু কমন লোকালিটিতে। এরপরে আমরা কি করব? ব্লাড প্রেশার মেজারমেন্ট করব। হ্যাঁ, আজকেই বিপি মেজারমেন্টটা করব আজকে। ওকে, তাহলে আমরা দেখতেছি কি প্রথম শব্দটা আসি হাইপারটেনশন কি। হাইপারটেনশন শব্দটা তৈরি হচ্ছে কোথা থেকে? ব্লাড প্রেশার থেকে। ব্লাড প্রেশার থেকে তৈরি হচ্ছে। ঠিক আছে, আমরা গত ক্লাসে বলছি যে ব্লাড প্রেশার কি জিনিস, তাই না? ফার্স্ট সেমিস্টারে বলছি ব্লাড প্রেশার কি জিনিস। ওকে, ব্লাড প্রেশার কাকে বলে? রক্ত কণিকার ভিতর দিয়ে রক্ত চলাচল করা, কণিকা না, রক্ত নালী। নালী সে নালীর দেয়ালে যে প্রেশারটা ক্রিয়েট করে ওইটাকে রক্ত চলাচল। তার মানে ব্লাড ভেসেলের ভিতরে ব্লাড যে 500 চাপ প্রয়োগ করে সেটাই কি ব্লাড প্রেশার। কত প্রকার ছিল? কি কি? হ্যাঁ, সিস্টোলিক, ডায়াস্টোলিক, পালস, মিন। সিস্টোলিক প্রেশার নরমাল রেঞ্জ কত ম্যাডাম বলেন? সিস্টোলিক প্রেশারের নরমাল রেঞ্জ হচ্ছে 100 টু লেস দেন 140 mmHg, তাই না? মিলিমিটার মার্কারি। আর ডায়াস্টোলিক হচ্ছে কত? 60 টু লেস দেন 90 মিলিমিটার Hg। এইটুকু তো আমরা বুঝি, তাই না? পালস আর মিন আমাদের আপাতত হাইপারটেনশনের জন্য লাগছে না। ওকে, তাহলে আমরা বুঝতেছি যে ব্লাড প্রেশার হচ্ছে ব্লাড ভেসেলের মধ্যে দিয়ে ব্লাড প্রবাহের সময় ভেসেল ওয়ালে ব্লাড যে 500 চাপ প্রয়োগ করে, সেই 500 চাপের একটা নরমাল রেঞ্জ হচ্ছে কত? 100 থেকে সিস্টোলিক, 100 থেকে 140, ডায়াস্টোলিক 60 থেকে 90। যদি আমরা অ্যাভারেজ বলি, অ্যাভারেজ ব্লাড প্রেশার 120 থেকে 80 মিলিমিটার Hg। ঠিক আছে, তাহলে 120/80 এটাকে আমরা কি বলি? অ্যাভারেজ ব্লাড প্রেশার, তাই না? আর নরমালি কি 100 থেকে 140, আরেকটা কি 60 থেকে 90। এটুকু মনে থাকবে না? আচ্ছা, এখন যদি আমরা ব্লাড প্রেশার এইটুকু বুঝি, হাইপারটেনশনও বুঝবো। হাইপারটেনশন কাকে বলবো আর হাইপোটেনশন কাকে বলবো? এখানে আরেকটা টার্ম আছে, নাম কি? হাইপোটেনশন। ওকে, হাইপোটেনশন। তাহলে হাইপারটেনশন আর হাইপোটেনশন আমরা চাইলে একসাথে করে দিতে পারি, কারণ এর কারণগুলো আলাদা হলে লক্ষণগুলো কিন্তু কি অ্যাপ্রক্সিমেট সেম। ঠিক আছে, তাহলে কারোর যদি ব্লাড প্রেশার রিলেটেড সমস্যা হতে থাকে, আপনি কি ব্লাড প্রেশার নাম এটা বলতে পারবেন না যে কি তার হাইপারটেনশন না হাইপোটেনশন। অবশ্যই ব্লাড প্রেশার মেজারমেন্ট করতে হবে হাইপারটেনশন না হাইপারটেনশন স্পেসিফিকভাবে বোঝার জন্য। এতটুকু ক্লিয়ার কিনা? তাহলে আমরা বলি হাইপারটেনশন এবং হাইপোটেনশন কি। প্রথম প্রশ্নটা কি? তাহলে আমরা কি বলবো? ব্লাড প্রেশার নরমাল রেঞ্জ থেকে বেড়ে যাওয়াটাকে কি বলা হচ্ছে? হাইপারটেনশন বলা হচ্ছে। আমরা বয়স এবং লিঙ্গ অনুযায়ী আমাদের যে নরমাল ব্লাড প্রেশার থাকার কথা, তা থেকে যদি ব্লাড প্রেশার বেড়ে যায়, ঠিক আছে, তাহলে সেটাকে আমরা কি বলবো? হাইপারটেনশন। এতটুকু ক্লিয়ার কিনা? বয়স এবং লিঙ্গ ইম্পর্টেন্ট। বয়স এবং লিঙ্গ অনুযায়ী ব্লাড প্রেশার যদি নরমাল রেঞ্জ থেকে বেড়ে যায়, সেই বেড়ে যাওয়াটাকে আমরা কি বলছি? হাইপারটেনশন বলছি। এতটুকু ক্লিয়ার কিনা? তাহলে সংজ্ঞা শেষ।
কোনটা মিলিমিটার মার্কারি মার্কারি ব্লাড প্রেশার সবসময় পারদ চাপে মাপা হয়, ঠিক আছে? পারদ চাপ, পারদের ক্রিয়া কি, সংকেত কি, প্রতীক এইচজি, ঠিক আছে? এইচজিতে পারদ বোঝায়, ঠিক আছে? পারদ কি অনেক ভারী মৌল, ঠিক আছে? সবচেয়ে ভারী মৌল, এতটুকু পারদের ওজন 1 কেজি হয়ে যেতে পারে। মলিকুলার ওয়েট অনেক বেশি। হ্যাঁ, আমরা যে জ্বর মাপতেছি ওই জ্বরেও কি আসলে কি টেম্পারেচারে পারদের সংকোচন প্রসারণ কতটুকু হচ্ছে এটা দিয়ে আমরা জ্বরটা মাপতেছি। ওখানেও থার্মোমিটারও পারদ ব্যবহার করা হচ্ছে। ওকে, এবার আমরা আসবো কোথায়, টাইপে। ঠিক আছে, দেখেন টাইপটা ভেরি মাচ ইম্পর্টেন্ট। বিভিন্ন ধরনের টাইপ আছে, আমরা টাইপটা এখন করে ফেলবো। হাইপার টেনশনের টাইপ কি কি হতে পারে? নাম্বার 1, যদি আমরা হাইপার টেনশনকে ভাগ করি অ্যাকর্ডিং টু সিভিয়ারিটি, ঠিক আছে? যদি সিভিয়ারিটি অনুযায়ী ভাগ করি তাহলে হাইপার টেনশনকে আমরা কতগুলো আলাদা আলাদা ভাগে ভাগ করতে পারি। কি কি? 1 নম্বর চিন্তা করেন, যদি একেবারে সিভিয়ারিটি অনুযায়ী চিন্তা করি তাহলে প্রথমটা হবে কি, মাইল্ড। মাইল্ড হাইপার টেনশন, ঠিক আছে? মাইল্ড কেন বলবো? মৃদু, ঠিক আছে? আবার যদি বলি মডারেট, মডারেট হাইপার টেনশন। আরেকটা যদি বলি সিভিয়ার হাইপার টেনশন। এখন কথা হচ্ছে এটা মুখস্থ করে কোনো লাভ নাই। মাইল্ড, মডারেট, সিভিয়ার এটা আমরা বুঝি, কিন্তু কাকে আমরা মাইল্ড বলবো, কাকে আমরা মডারেট বলবো, কাকে আমরা সিভিয়ার বলবো, এটা বেশি ইম্পর্টেন্ট। কারণ কি, ব্লাড প্রেশার সবাই মাপতে পারে। আপনি যদি কি কখনো চেম্বার প্র্যাকটিস করেন, ব্লাড প্রেশার মাপার জন্য লোকও রাখতে পারেন, তাই না? সেই ব্লাড প্রেশার মেপে আপনাকে বলবে কি এত থেকে এত। আপনাকে এটা দেখে বুঝতে হবে যে রোগীর কি অবস্থাটা, কি রোগীকে কি ধরনের ওষুধ দিতে হবে। তার মানে মাপাটা খুব ইম্পর্টেন্ট না, বাট ইম্পর্টেন্ট কি রেঞ্জটা দেখে বুঝা অবস্থাটা কি, বাট মাপাটা জানা থাকতে হবে, তাই না? নিজেরটাও তো মাপা রাখতে পারে কখনো। নিজের স্যার প্রেশারটা ঠিক আসে? বুঝবে না কেন? অনেক কিন্তু বলে যে প্রেশারটা ঠিক আসে না। এ বলে একই তো নিয়ম, অন্যেরটা যদি ঠিক আছে আপনারটা তো একই নিয়মে মাপছেন আপনি। আমি যখন মাপতেছি একই নিয়মে মাপতেছি না, একইভাবে কানে শুনতেছি। নিজেরটা করার সময় যে প্রেশারটা যখন করা হয় তখন নিজের বিটটা তো বেশি হচ্ছে। কত আমরা 5 থেকে 10 এমনিই নর্মাল লাগে, চিন্তা করি। যদি 5-10 ডিফারেন্স হয় এটাকে নর্মালি ভাবে। এই ডিফারেন্স কি খুব বেশি ডিফারেন্স। আর একটা জিনিস বুঝেন যে আমি যখন মাপতেছি মাপার জন্যই কিন্তু মাপতেছি, খুব টেনশনে মাপতেছি না, ঠিক আছে? খুব টেনশনে কি মাপতেছি। আর 5-10 এদিক ওদিক হলে কোনো সমস্যা না। না, বেশি আবার কম আসে না। অটো মেশিনটা ঠিকই আসে, কিন্তু প্রবলেম হচ্ছে যদি নষ্ট হয়ে যায়, ঠিক আছে? ভুল রিডিং দেওয়া শুরু করে আপনি কিন্তু বুঝবেন না যে নষ্ট হয়ে গেছে বা ভুল রিডিং দেওয়া শুরু করছে। তখন কি আপনি ভুল কথা বলবেন। কারণ কি, অটো মেশিনে যদি থাকে ওই কি বলে স্ট্যাথোস্কোপ থাকে তাহলে সমস্যা নাই, কিন্তু যদি স্ট্যাথোটা না থাকে তাহলে সমস্যা। কারণ প্রেশার শুধু দেখার বিষয় না, প্রেশার কি অনুভূতির বিষয়। আপনাকে অবশ্যই কি কানে শব্দ শুনতে হবে যে কোন জায়গা থেকে বিট শুরু হচ্ছে, কোন জায়গায় বিট শেষ হচ্ছে। হ্যাঁ, যেহেতু কানে শোনার না সেহেতু এটা কি, যদি অটো মেশিনের সুবিধাগুলো বুঝতেছেন তো কত সুবিধা দিলেই হয়ে যাচ্ছে। এত সুবিধা যদি হতো তাহলে এমন একটা হসপিটালও থাকতো না যে হসপিটাল অটো মেশিন চলে না যেত। কিন্তু কোনো হসপিটালে দেখছেন, কোনো নার্সের কাছে বা ডাক্তারের কাছে দেখছেন অটো মেশিন? দেখবেন কোথায়? ফার্মেসিতে। কারণ কি, এরা প্রেশার মাপতে ভালো করে শিখেও নয়, হয়তো বা কি পারেও না। জাস্ট রুগীকে দেওয়া দরকার 10 টাকার জন্য বা 20 টাকার জন্য, এটা করলে একটা মেশিন থাকতে হবে, এটাই ঠিক আছে। বাট আমরা সবসময় আপনাদের সাজেস্ট করবো কি, যে আপনারা কম দামিও যদি হয় তারপরেও কি একটা অ্যানালগ মেশিনই ব্যবহার করেন, ঠিক আছে? স্পিগমো ম্যানোমিটার যেটা আমরা বলি। ওকে, এখন কথা হচ্ছে মাইল্ড, মডারেট, সিভিয়ারটা আমরা বুঝবো কখন? আফটার মেজারমেন্ট। যখন আমি প্রেশারটা মেজারমেন্ট করে শেষ করব তখনই আমি বুঝবো প্রেশারটা মাইল্ড, মডারেট, সিভিয়ার না নর্মাল। ওকে, তাহলে মাইল্ড প্রেশারটা কখন বুঝবো আমি? যখন কারো মাইল্ড হাইপার টেনশন হবে তখন সিস্টোলিক প্রেশার হবে 140 থেকে 159 এর মধ্যে, ডায়াস্টোলিক প্রেশার হবে 90 থেকে 99 এর মধ্যে, ঠিক আছে? তাহলে কারোর ব্লাড প্রেশার আমরা যদি এরকম পাই 150/95, এটা কি মাইল্ড হাইপারটেনশন, ঠিক আছে? কারণ আমার রেঞ্জটা মনে রাখতে হবে, 20 ডিফারেন্স 140 থেকে 159, আর এটা কত 10 ডিফারেন্স 90 থেকে 99,
ঠিক আছে, অর্থাৎ আমি যে নর্মাল রেঞ্জটা পড়লাম ওই নর্মাল রেঞ্জটাকে কি সিস্টোলিকটা 20 বেড়ে যাবে, ডায়াস্টোলিকটা কি 10 বেড়ে যাবে, তাহলে আমি বুঝবো কি মাইল্ড হাইপারটেনশন। মডারেটের ক্ষেত্রে কি হবে, সিস্টোলিক ব্লাড প্রেশার 160 থেকে 179 79, আর ডায়াস্টোলিক ব্লাড প্রেশার হবে 100 থেকে 109। তার মানে এখানেও 20, তাই না? এর সেকেন্ড 20 60 থেকে 80 বা 60 থেকে 79 পর্যন্ত যদি আমরা ধরি, তাহলে কি 60 থেকে 79 গুণলে কিন্তু বেশি হবে, 60টা যদি আমরা ধরি, তাই না? তাহলে এখানেও কি 20 ডিফারেন্স, এখানে 10 ডিফারেন্স, এতটুকু ক্লিয়ার কিনা? তাহলে এক জায়গায় 20 ডিফারেন্স, এক জায়গায় কি হচ্ছে 10 ডিফারেন্স হচ্ছে। ওকে, তাহলে আর যদি কারোর ব্লাড প্রেশার আমরা এরকম পাই 170/105, এটা কি মডারেট হাইপারটেনশন। এখন এই মডারেট আর এই মাইল্ড হাইপারটেনশনের ট্রিটমেন্ট প্রসিডিউর কি এক হবে না। মডারেট হাইপারটেনশনে এক ধরনের ট্রিটমেন্ট প্রসিডিউর হবে, মাইল্ড হাইপারটেনশনে কি আরেক ধরনের ট্রিটমেন্ট প্রসিডিউর হবে। তার মানে কি আপনাকে ট্রিটমেন্ট প্রসিডিউরটা বুঝতে হবে, ট্রিটমেন্ট প্রসিডিউরটা না বুঝলে সমস্যা। এখন ট্রিটমেন্ট প্রসিডিউরটা আপনি বুঝবেন কখন, যখন আপনার প্রেশারটা কি করতে পারবেন, মেজারমেন্ট করতে পারবেন, ঠিক আছে? ওকে, এরপরে সিভিয়ারটা কি, সিভিয়ার হাইপারটেনশন হচ্ছে সিস্টোলিক 180 প্লাস, ডায়াস্টোলিক হচ্ছে কত 110 প্লাস। তাহলে 180 এর উপরে যদি হয়, আমি যদি এখানে বলি 190 বাই কত 110, 190 বাই 110, এটা কি প্রেসার, সিভিয়ার হাইপারটেনশন। তাহলে সিভিয়ার হাইপারটেনশনের আরেক ধরনের কি প্যারামিটার আছে। তাহলে উচ্চ রক্তচাপ, উচ্চ রক্তচাপকে আমরা তিনটা ক্যাটাগরিতে ভাগ করতেছি, 20 20 20 10 10 10 করে ডিফারেন্স, তাই না? কি কি ডিফারেন্স করলাম, প্রথমে মাইল্ড হাইপারটেনশন, তারপরে মডারেট হাইপারটেনশন। রেঞ্জটা কিন্তু মনে রাখা খুবই ইম্পর্টেন্ট, মাইল্ড মডারেট সিভিয়ার মনে রেখে কোনো লাভ নাই যদি আপনার কি না মনে থাকে, রেঞ্জ না মনে থাকে। আপনি বলবেন কিভাবে রুগীকে যে আপনার মাইল্ড হাইপারটেনশন, আপনি বলবেন কিভাবে আপনার সিভিয়ার হাইপারটেনশন, কারণ এই দুটোই তো শেষ না, আরও আছে সামনে। এইটুকু ক্লিয়ার কিনা, এই তিনটা বেসমেন্ট আপনার, ঠিক আছে? এর উপরে আরো কিছু কি এদিক সেদিক অনেক রকম ব্লাড প্রেশার আসবে, ঠিক আছে? এর ভিতরে একটা ব্লাড প্রেশার কি আসবে, 4 নম্বরে আমরা যেটা বলবো হাইপারটেনসিভ ইমার্জেন্সি। হাইপারটেনসিভ ইমার্জেন্সি, হাইপারটেনসিভ ইমার্জেন্সিটা হচ্ছে এমন একটা কন্ডিশন, যে কন্ডিশনে কি হতে পারে, রোগী যে কোনো সময় স্ট্রোক পর্যন্ত করতে পারে, ক্লিয়ার কিনা? রোগী যে কোনো সময় স্ট্রোক পর্যন্ত করতে পারে। তাহলে হাইপারটেনসিভ ইমার্জেন্সি কন্ডিশনগুলোতে মূল কনসার্ন কি হবে, মূল কনসার্ন হবে ব্লাড প্রেশারটা যত দ্রুত সম্ভব কি কমিয়ে নিয়ে আসা, ঠিক আছে? ব্লাড প্রেশার যত দ্রুত কমে আসবে তত তাড়াতাড়ি কি আপনি সেফ থাকবেন। সামনের দিকে এসে বসেন, পিছনে খালি যায়, পিছনে। এতটুকু ক্লিয়ার কিনা? হাইপারটেনসিভ ইমার্জেন্সি তাহলে কতটুকু হবে, 210 প্লাস, এদিকে হচ্ছে 130 প্লাস, ঠিক আছে? যদি কারোর ব্লাড প্রেশার 210 প্লাস হয় এবং এদিকে 130 থেকে 150 এর ভিতর চলে যায়, ঠিক আছে, তাহলে এই কন্ডিশনটাকে আমরা কি বলবো, হাইপারটেনসিভ ইমার্জেন্সি। কাজ করা কেন বন্ধ করে দেবে? স্ট্রোক মানেই হচ্ছে কি, দুই ধরনের স্ট্রোক হতে পারে, হ্যামোরেজিক স্ট্রোক, ঠিক আছে, আরেকটা কি হ্যামোলাইটিক স্ট্রোক। সেটা কিরকম স্ট্রোক, স্ট্রোক মানেই হচ্ছে যেই যে হাইপারটেনশন বা অন্য যে কোনো কারণে যদি কি হয়, ব্রেন সেলে যে ব্লাড ভেসেলগুলো থাকে এই ব্লাড ভেসেলগুলো ছিঁড়ে যায়, ঠিক আছে? ছিঁড়ে যেয়ে কি হয়, ব্রেনের ভিতরে বা নার্ভ সেলের ভিতরে কি হয়, রক্তক্ষরণ হয়, অথবা কি হয়, ব্লাড ভেসেলগুলো কোনো একটা কিছু দিয়ে কি হয়ে যায়, বন্ধ হয়ে যায়, বেরিয়ারতে বন্ধ হয়ে যায়। তাহলে নির্দিষ্ট এরিয়াতে কি হবে, আমরা মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন বললাম না? তাহলে হার্টে যেমন হার্ট সেলগুলো নষ্ট হয়ে যাচ্ছে, ব্রেনে ব্রেন সেলগুলো কি হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, ঠিক আছে? এই ক্ষেত্রে কি, দুই ক্ষেত্রকে আমরা কি বলবো, স্ট্রোক বলবো, ঠিক আছে? তাহলে একটা হচ্ছে মাইল্ড, একটা হচ্ছে মডারেট, একটা হচ্ছে সিভিয়ার, একটা হচ্ছে কি হাইপারটেনসিভ ইমার্জেন্সি। আরো দুইটা ধরন আমরা দেখবো এটার সাথে রিলেটেড। কখনো কখনো আমরা ব্লাড প্রেশার মাপতে গেলে আমরা দেখবো যে রোগীর ব্লাড প্রেশার হচ্ছে কিরকম, 160/80, আবার কখনো কখনো আমরা দেখবো 120/100, ঠিক আছে? ব্লাড প্রেশার দুটো লক্ষ্য করেন, এক পাশে কি 160, মানে কি এটা মডারেট হাইপারটেনশন,
আরেক পাশে কি 80, তার মানে কি এটা নর্মাল হাইপারটেনশন, নর্মাল ব্লাড প্রেশার। আবার এখানে দেখেন 120 কি নর্মাল ব্লাড প্রেশার, বাট 100 কি মডারেট হাইপারটেনশন। বেশি বেশি বলা যাবে না, কোন পর্যায়ে পড়ছে এটা বলতে হবে, ঠিক আছে, মডারেট হাইপারটেনশন। তাহলে দেখেন এখানে কি সিস্টোলিক প্রেশার বেড়ে গেছে, ডায়াস্টোলিক প্রেশার নরমাল আছে। এখানে কি হচ্ছে বলেন, ডায়াস্টোলিক প্রেশার বেড়ে গেছে বা সিস্টোলিক প্রেশার কি আছে নরমাল আছে। এই দুইটা ব্লাড প্রেশারকে বলা হচ্ছে, একটাকে বলা হয় 5 নাম্বার আইসোলেটেড সিস্টোলিক হাইপারটেনশন, আরেকটা হচ্ছে আইসোলেটেড ঠিক আছে, একটা হচ্ছে আইসোলেটেড সিস্টোলিক হাইপারটেনশন, আরেকটা হচ্ছে কি আইসোলেটেড ডায়াস্টোলিক হাইপারটেনশন। ক্লিয়ার কিনা এতটুকু? তাহলে আইসোলেটেড সিস্টোলিক হাইপারটেনশন কাকে বলে, আইসোলেটেড ডায়াস্টোলিক হাইপারটেনশন কাকে বলে পারা যাবে না। ডায়াস্টোল যখন বলা হবে বোঝা যাচ্ছে ডায়াস্টোলিক প্রেশার কি হবে বেড়ে যাচ্ছে, সিস্টোলিক যখন বলা হবে সিস্টোলিক প্রেশার কি বেড়ে যাচ্ছে। তাহলে এইটুকু হচ্ছে কি হাইপারটেনশনের নরমাল ক্লাসিফিকেশন। এইটুকু মনে থাকবে না, মাইল্ড, মডারেট, সিভিয়ার, ইমার্জেন্সি, আইসোলেটেড সিস্টোলিক, আইসোলেটেড ডায়াস্টোলিক। ঠিক আছে, এটা হচ্ছে কি হাইপারটেনশনের বিভিন্ন ধাপগুলো, যেটা আপনাকে বের করতে হবে কি বিপি মেজারমেন্ট করে। আচ্ছা, এটুকু যদি বোঝেন তাহলে আমরা কি পরবর্তী ক্লাসিফিকেশনে আসি। কখনো কখনো ব্লাড প্রেশারকে ক্লাসিফাইড করা হয় কারণের উপর ভিত্তি করে, ঠিক আছে, অ্যাকর্ডিং টু কজেস বা অ্যাকর্ডিং টু এটিওলজিও কি করা যায়, ব্লাড প্রেশারকে দুই ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে কি প্রাইমারি, আরেকটা কি সেকেন্ডারি। ঠিক আছে, তাহলে কারণের উপর যদি আমরা ভিত্তি করি তাহলে ব্লাড প্রেশারকে মোটামুটি ভাবে দুই ভাগে ভাগ করা যাবে। একটা হচ্ছে প্রাইমারি হাইপারটেনশন, আরেকটা হচ্ছে কি সেকেন্ডারি হাইপারটেনশন। প্রাইমারি হাইপারটেনশন কাকে বলবো, যে হাইপারটেনশনের কোনো কারণ নাই। ঠিক আছে, নাই বলতে কি কারণ তো আছে কিন্তু কারণটা বের করা যায় না, জানা যায় না। প্রেশার হওয়ার পরে বিভিন্ন কারণ অনুমান করা যায়, যে হয় কি বিভিন্ন কারণকে অনুমান, হয়তো চিন্তার জন্য হয়েছে, খাবারের জন্য হয়েছে, মোটা হওয়ার জন্য হয়েছে, যে কোনো ধূমপানের জন্য হয়েছে, বাট কি স্পেসিফিকভাবে আপনি বলতে পারবেন না এটার জন্যই কি হয়েছে। প্রায় 95% হাইপারটেনশন কি প্রাইমারি হাইপারটেনশন, ক্লিয়ার কিনা? তাহলে কারণের উপর যদি আমরা ভিত্তি করি, কারণের উপর ভিত্তি করার ইয়াটা আমার লাগবে কি চিকিৎসার জন্য, তাই না? এরপরে দেখেন আরেকটা হচ্ছে সেকেন্ডারি হাইপারটেনশন। সেকেন্ডারি হাইপারটেনশনটা হচ্ছে 5%, যেটার কারণ কি বোঝা যায়। যেমন আপনার কিডনি ফেইলর, কিডনি রোগ আছে, অথবা আপনি স্টেরয়েড জাতীয় ড্রাগ খাচ্ছেন, আপনার ব্লাড প্রেশার বেড়ে যাচ্ছে, তাই না? তাহলে আমি বলতেই পারি যে এই ওষুধটা খেলে আপনার ব্লাড প্রেশার বেড়ে যাবে। তাহলে এটা সুনির্দিষ্ট কারণ না যে ওষুধের কারণে আপনার কি হচ্ছে ব্লাড প্রেশার বেড়ে যাচ্ছে। আপনার কিডনি রোগের কারণে ব্লাড প্রেশার বেড়ে যাচ্ছে, আপনার এই রোগের কারণে কি হচ্ছে একলামসিয়া, প্রিয়াক্লামসিয়া, আপনার কি ব্লাড প্রেশার বেড়ে যাচ্ছে। ওকে, প্রেডনিসোলন, মিথাইলপ্রেডনিসোলন, ডেক্সামিথাসোন, ঠিক আছে, এই টাইপের যত ড্রাগ আছে, ট্রাইমসিনোলন, এই টাইপের ড্রাগগুলো কি করবে, এগুলো অ্যান্টি ইনফ্লামেটরি। ঠিক আছে, ম্যাক্সিমাম ড্রাগই অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগ। ওকে, তাহলে প্রাইমারি সেকেন্ডারি হাইপারটেনশন। এখন এই প্রাইমারি এবং সেকেন্ডারি হাইপারটেনশনকে আমরা যদি ক্লাসিফাই করি কিসের উপর করলাম, কারণের উপর করলাম, তাই না? যার কারণ জানা যাবে সে হচ্ছে সেকেন্ডারি, যার কারণ একেবারে বোঝা যাবে না, অনুমান করা যাবে, সেটা হচ্ছে কি প্রাইমারি। মনে থাকবে না এইটুকু? ওকে, এইবার আসেন যে কখনো কখনো এই টাইপের প্রবলেম পাবেন যে একটা রোগী আপনার কাছে আসছে হাইপারটেনশন রিলেটেড লক্ষণ নিয়ে। কি লক্ষণ নিয়ে আসছে? হাইপারটেনশন রিলেটেড লক্ষণ নিয়ে আসছে, বাট আপনি তার ব্লাড প্রেশার মেপে দেখলেন 130, এদিকে হচ্ছে কত 85। ঠিক আছে, ব্লাড প্রেশার কত আছে 130/85। এখন এটাকে আপনি কি হাইপারটেনশন বলতে পারবেন? এটা কিন্তু হাইপারটেনশন না, এটা কি নর্মাল ব্লাড প্রেশারের মধ্যে আছে, তাই না? তাহলে নর্মাল ব্লাড প্রেশারকে আমরা কি কতগুলা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে ব্লাড প্রেশার এমন যে ব্লাড প্রেশারে কখনোই কি রোগীর খারাপ লাগে না। এই ব্লাড প্রেশারে কার খারাপ লাগবে? মনে করেন একটা মেয়ে বা একটা ছেলে যার ব্লাড প্রেশার সবসময় কি লো থাকে, ধরেন 100/60,
ঠিক আছে 110/60 50, ঠিক আছে এইভাবে থাকে সবসময় কি থাকে লো ব্লাড প্রেশার থাকে অথবা কি হাইপোটেনশন কন্ডিশনে থাকে অথবা কি ব্লাড প্রেশারই নর্মাল রেঞ্জের ভিতরে কি একেবারে লোয়ার লিমিটগুলো থাকে। এখন কোনো কারণে যদি সেই লিমিটটা হঠাৎ করে ক্রস করে কি এই পর্যন্ত চলে আসে, এটা হায়ার মানে কি ব্লাড প্রেশার না, মানে কি হাইপার টেনশন না, বাট কি হায়ার নর্মাল, তাই না? ব্লাড প্রেশারটা নর্মালের ভিতরে কি হয়ে গেছে হাই হয়ে গেছে, তাই না? তাহলে এই টাইপের যদি সমস্যা দেখেন এটাকে আমরা কি বলবো হায়ার নর্মাল ব্লাড প্রেশার, কখনোই বলবো না কি হাইপার টেনশন, কি বলবো হায়ার নর্মাল ব্লাড প্রেশার। কারণ হাইপার টেনশন একটা শব্দ যেটা একটা ডিজিজকে ইন্ডিকেট করতেছে, আর এটা বলতেছে কি রুগীর সবসময় মানে মাইল্ড একেবারে কি থাকে লো থাকে, হঠাৎ করে বেড়ে যাওয়ার কারণে তাও বেড়ে যাওয়ার সীমানাটা কি হাইপার টেনশন ক্রস করে না, নর্মাল লেভেল কি ক্রস করে না, তাহলে এটাকে আমরা কি বলবো হায়ার নর্মাল। এই টাইপের ব্লাড প্রেশারের জন্য কি হাইপারটেনসিভ ড্রাগ ইমার্জেন্সি না, এই টাইপের ব্লাড প্রেশারের জন্য কি ঘুমের ওষুধ, তারপরে কি অনেকের মানসিক অশান্তি থাকতে পারে, যেমন কালকে রেজাল্ট দিবে অথবা কি রেজাল্ট খারাপ হবে অথবা কি যে কোনো একটা কি মানসিক দুশ্চিন্তা আছে, সেই মানসিক দুশ্চিন্তা থেকে এই টাইপের ব্লাড প্রেশার হতে পারে। কার হবে? ছেলের হবে না কিন্তু, বা মেয়ের হবে না, মা বাবার হবে। ঠিক আছে, কালকে রেজাল্ট দিবে, ছেলে মেয়ে ঠিকই আছে, মা বাবা দেখবেন কি প্রেশার উঠে শেষ। আরেকটা কোশ্চেন, এই যে বাচ্চাদের ক্ষেত্রে কি এইটা এই ব্লাড প্রেশার দেখি কম আসে ছোটদের ক্ষেত্রে? আমরা কিন্তু ব্লাড প্রেশারের ক্ষেত্রে বলছি কি মানে অ্যাকর্ডিং টু এজ এবং সেক্স, ঠিক আছে, বয়স এবং লিঙ্গ ভেদে ব্লাড প্রেশারটা কি হয় চেঞ্জ হয়, তাই না? ওকে, তাহলে যদি ব্লাড প্রেশার চেঞ্জ হয় এটা বাচ্চাদের জন্য বলতেছি না, ঠিক আছে। এখন অ্যাডাল্টদের যত কথা হচ্ছে সব কি অ্যাডাল্টদের জন্য, বাচ্চাদের গ্যাস্ট্রিকের সমস্যা খুব একটা হয় না, বাচ্চাদের হাইপার টেনশন বা ব্লাড প্রেশার রিলেটেড সমস্যা হয় না। কেন? কারণ হাইপার টেনশনের খুবই গুরুত্বপূর্ণ একটা কারণ হচ্ছে কি মানসিক দুশ্চিন্তা বা মানসিক আনস্টেবিলিটি। আর একটা বাচ্চা যতদিন বাপের হোটেলে থাকে ততদিন কোনোভাবে আনস্টেবল হয় না, তাই না? তার মানে কি তার হাইপার টেনশন রিলেটেড প্রবলেম হওয়ার সম্ভাবনা নেই। বাট যখনই নিজের সংসার হবে তখনই কি আস্তে আস্তে মানসিক আনস্টেবিলিটি শুরু হবে, কারণ তার উপর তখন অনেক দায়িত্ব হবে, বাবা মার দায়িত্ব, নিজের সংসারের দায়িত্ব, নিজের দায়িত্ব, শ্বশুরের সংসারের দায়িত্ব, তাই না? সব একসাথে এত প্রেশার না নিতে পারলে স্বাভাবিকভাবে কি অনেক সময় আপনার সিস্টোলিক প্রেশারটা দেখা যায় যে 140 বা 130-এর মধ্যে, কিন্তু ডায়াস্টোলিক প্রেশারটা স্যার 60, 55, 65 এরকমের মধ্যে হয়ে যায়, মানে ডিস্টেন্সটা অনেকখানি হয়ে যায়। এটা কি কি টাইপের বলবো? আমরা তো সেটাই বললাম। একটা জিনিস বুঝেন, যখন আমরা নর্মাল রেঞ্জ থেকে নিচে নেমে যাচ্ছি, একটা 50 হয়ে গেছে আরেকটা 130 হয়েছে, তাহলে যেটা 130 হয়েছে সেটা কিন্তু কি আন্ডার নর্মাল, বাট যখনই 150 হয়ে গেছে এটা কিন্তু কি বিলো নর্মাল, তাহলে আমরা বিলো নর্মালের দিকে সবসময় যাব। নিচেরটা দেখেন 70 আছে, উপরেরটা 140 হয়ে গেছে, তাহলে আমরা কি যেটা নর্মাল না ওইটার দিকে সবসময় আমরা কি ফোকাস করি। আমার কথা বুঝেন না? মনে করেন 130/50 হয়েছে, এটাকে আমরা কি লো প্রেশারই বলবো যদি রোগীর খারাপ লাগে। এটা হয়েছে, এটাকে আমরা কি বলবো হাই প্রেশারই বলবো। কোনটা আন্ডার নর্মালে আছে কোনটা বিলো নর্মালে আছে এটা আমার সবসময় কি মাথায় রাখতে হবে, ফোকাস সবসময় ওই দিকে যাবে যে অ্যাবনর্মাল কোনটা হয়েছে। ঠিক আছে, অ্যাবনর্মাল যদি ডায়াস্টোলিক প্রেশার হয় তাহলে ডায়াস্টোলিক প্রেশারকে আমি বড় করে ধরবো, অ্যাবনর্মাল যদি সিস্টোলিক প্রেশার হয় সিস্টোলিক প্রেশারটাকে আমি গুরুত্ব দিয়ে ধরবো। ঠিক আছে, যেমন দেখা যায় যে প্রেশার 140 ছিল, হঠাৎ করে 220-এ চলে গেল, হ্যাঁ তখন সেক্ষেত্রে 220 যদি চলে যায় তাহলে সেক্ষেত্রটা কি সেটাও বলে দিচ্ছি ইমার্জেন্সি। ঠিক আছে, হাইপারটেনসিভ ইমার্জেন্সি। ব্লাড শরীরের মধ্যে এমন কোনো কাণ্ডই ঘটে না যে কি এক ক্লাফে ব্লাড প্রেশার 210-এ চলে যাবে, যদি যায় তাহলে কি পরবর্তী ধাপ কিন্তু স্ট্রোক। ঠিক আছে, তার মানে যত তাড়াতাড়ি সম্ভব কি করতে হবে ব্লাড প্রেশারটা কমিয়ে নিয়ে আসতে হবে। ওকে, এতটুকু ক্লিয়ার কিনা যতটুকু আমি বলছি এতক্ষণ পর্যন্ত? কোনো কোশ্চেন থাকবে কি? আপনার পরে আসলে না কোশ্চেন থাকবে, তাই না? কোশ্চেন থাকবে কিভাবে? পড়েই আসেন না, না আগের রোগগুলো পড়ছেন না আজকের এটা পড়ে আসছেন। আচ্ছা, তাহলে একটা জিনিস পেলাম, আমরা হায়ার নর্মাল নামে একটা প্রেশারও পেতে পারি। যদি হায়ার নর্মাল নামক কোনো প্রেশার আমরা পাই সেটাকে আমরা কি করব না, রোগীকে কোনো হাইপারটেনসিভ ড্রাগ দিব না প্রাথমিকভাবে, রোগীকে আমরা কি করব কতগুলো উপদেশ দিয়ে দিব, তার সাথে ঘুমের ওষুধ দিয়ে দিতে পারি, তার সাথে কি ওই অ্যান্টি ডিপ্রেসিভ ড্রাগ দিয়ে দিতে পারি কিছু, তাই না? যেন ডিপ্রেশন কমে, ঘুমটা কি হয় ক্লিয়ার হয়ে যায়। আর ঘুমটা যদি ক্লিয়ার হয়, ডিপ্রেশন যদি না থাকে, আলটিমেট ব্লাড প্রেশার কি এমনি নর্মাল অবস্থায় চলে আসবে। ঠিক আছে, মাথায় পানি দিব এটা কি বিশেষ কেস, মাথায় পানি দিলেও কি আস্তে আস্তে ওই যে
হ্যাঁ কমে যাবে, কিন্তু এটা হাইপারটেনসিভ রোগীদের জন্য। আরেকটা বিষয়, এই সময় আমরা কিছু কি ওই মানে হোম রেমেডি রিলেটেড জিনিসগুলা কি ইউজ করতে পারি। যেমন আমরা বলি না যে যখন ব্লাড প্রেশার বেড়ে যাচ্ছে তেঁতুলের রস খাওয়াচ্ছে, তাই না? এখন আপনিও তেঁতুলের রস খাওয়াতে পারেন। তেঁতুলের রস আমরা কেন খাওয়াই? তেঁতুলের রসে কি থাকে? টার্টারিক অ্যাসিড থাকে, তাই না? টার্টারিক অ্যাসিডের একটা বৈশিষ্ট্য, এটা রক্তকে কিছুটা পাতলা করতে পারে, ঠিক আছে? এখন রক্ত যদি পাতলা হয় প্রবাহটা কি হবে? সুইটলি হবে না? প্রবাহটা ভালো হলে ব্লাড প্রেশার ধীরে ধীরে কি হবে? হ্যাঁ এই জন্য কমে অনেকেই আসবে। তেঁতুলের শরবত কিন্তু কথা হচ্ছে তেঁতুলের শরবত কাকে খাওয়াবেন, এটাও ইম্পর্টেন্ট বিষয়, ঠিক আছে? শুধুমাত্র হায়ার নর্মাল এবং মাইল্ড হাইপার টেনশনের ক্ষেত্রে আপনি তেঁতুলের রস খাওয়াতে পারেন। যদি সিভিয়ার বা মডারেট হাইপার টেনশন হয় তখন ওষুধের দিকে আপনাকে কি খেয়াল করতে হবে। তেঁতুলের রস একেবারে নেগলিজেবল তখন, ঠিক আছে? শুধুমাত্র মাইল্ড এবং হায়ার নর্মালের ক্ষেত্রে কি তেঁতুলের রস প্রযোজ্য, ঠিক আছে? বিশেষ করে হায়ার নর্মালে, যেহেতু আমরা কোনো ড্রাগ দিতে চাচ্ছি না, ঠিক আছে? আর বেশি করে মানে হাই প্রেশারের বেশি দ্রুত ওষুধ দেওয়া যাবে না। আস্তে আস্তে যদি আমরা চাই দেখেন হাইপারটেনসিভ ড্রাগগুলো হচ্ছে কি বলে ইন্স্যুরেন্স প্রোডাক্ট, তাই না? যদি আপনি একবার শুরু করেন এটা কি কন্টিনিউ খেয়ে যেতে হবে, ঠিক আছে? উচিত না কারো বন্ধ করা। কারণ কি আপনি মনে করতেছেন যে আপনার ব্লাড প্রেশারটা নর্মাল হয়ে গেছে, গত 2 মাস ধরে নর্মাল, ঠিক আছে? ব্লাড প্রেশার ওষুধ খাওয়া বাদ দিয়েছেন, একদিন হঠাৎ করে শার্প রাইজ হয়ে যাবে যে বুঝতেই পারবেন না কি হলো, ঠিক আছে? এইটা যেন না হয়। কারণ কি কোন দিন আপনি উত্তেজিত হয়ে যাবেন এটা কি আপনি জানেন? আজকে আপনি ওষুধটা খান না, হঠাৎ করে এমন একটা ঘটনা ঘটছে, মোবাইলে একজনকে ঝাড়তেছেন, চরম উত্তেজনা, হাত পা কাঁপতেছে, আপনার ব্লাড প্রেশার কিছুক্ষণের মধ্যে বেড়ে যাবে, ইভেন আপনি স্ট্রোক পর্যন্ত চলে যেতে পারেন। সেই জন্য উচিত কি প্রতিদিনের ঘটনাটা, কারণ এই ব্লাড প্রেশারগুলো আন্ডার করবে না, আপনাকে নর্মাল রাখবে, ঠিক আছে? তবে একটা ওষুধ দীর্ঘদিন খেলে শরীরের উপর টুকটাক ইফেক্ট পড়বেই, তাই না? যে কোনো ওষুধ যখন আপনি দীর্ঘদিন খাবেন শরীরের উপর কি ইফেক্ট পড়বে। কারণ কি ওষুধ আপনার বন্ধু না, ঠিক আছে? ওষুধের মতো বন্ধু থাকলে কি শত্রুর দরকার নাই। ওষুধের মতো যদি বন্ধু থাকে তাহলে কি শত্রুর দরকার নাই। ওষুধকে আমি ইউজ করতেছি আমার প্রয়োজনে, ঠিক আছে? তাহলে আমার এমন কিছু বন্ধু আছে যাদেরকে কি আমি শুধু আমার প্রয়োজনে ব্যবহার করি, ব্যবহার করার পরে শেষ, এদের থেকে দূরত্ব মেনটেন করে চলি। ঠিক ওষুধ একই বিষয়, যে এদের থেকে আপনার কি দূরত্বটা মেনটেন করে রাখতে হবে, আর যখন দরকার তখন কি ফোনে হোক যেভাবে হোক দেখে কাছে নিয়ে আসতে হবে। মনে করেন বাসা চেঞ্জ করবেন, এখন কি করার? বন্ধু বান্ধব যা আছে যেগুলো কাজে লাগে না এগুলোরও কি কাজে লাগাই দেওয়া যায়। ওকে, এরপরে আমরা যে অংশটা যাব সেটা কি ছিল? ব্লাড প্রেশারের কারণ, কজেসটা। আচ্ছা, কজেসগুলোর ভিতরে আমরা যদি দেখি প্রাইমারি সেকেন্ডারি কজেসগুলোর ভিতরে আছে যে প্রাইমারি হাইপারটেনশনের সুনির্দিষ্ট কোনো কারণ জানা যায় না, বাট এরকম অনেকগুলা কারণ আছে যে কারণগুলোতে কি প্রাইমারি হাইপারটেনশন হয়ে যেতে পারে। যেমন একটা হচ্ছে বংশগত কারণ, ঠিক আছে? ফ্যামিলিগত কারণ, ঠিক আছে? যেমন একটা ছেলে যদি এমন একটা ফ্যামিলিতে থাকে যে ফ্যামিলি কি সবসময় স্ট্রেসে রাখে, মানসিক চাপের মধ্যে রাখে, তাহলে তার কি হয়ে যেতে পারে? হাইপারটেনশন হয়ে যেতে পারে। যে ফ্যামিলিতে আনন্দ অনেক কম, যে ফ্যামিলিতে কি অর্থাৎ কি ফ্যামিলি বন্ডিংটা অনেক স্ট্রং না, ওই ফ্যামিলিতে কি ফ্যামিলি মেম্বারদের বিভিন্ন রকম কি সাইকোলজিক্যাল ডিসঅর্ডার হওয়ার সম্ভাবনা থাকে, যেখান থেকে কি হাইপারটেনশন গ্রো করতে পারে। অধিক ধূমপানের কারণে হাইপারটেনশন হতে পারে, মদ্যপানের কারণে কি হাইপারটেনশন হতে পারে, যদি অনেক দুশ্চিন্তা করেন, মানসিক অশান্তি থাকে, হাইপারটেনশন হতে পারে। অকুপেশনাল হ্যাজার্ড, যারা মার্কেটিংয়ে চাকরি করে, ঠিক আছে, বিজনেস রিলেটেড বিষয়গুলোতে আছে, এদের কিন্তু কি হাইপারটেনশন হওয়ার সম্ভাবনা বেশি, রেদার দেন কি যারা অলস, কর্মবিমুখ, সরকারি চাকরিজীবী, ঠিক আছে, তাদের তুলনায় এদের কি হাইপারটেনশন হওয়ার সম্ভাবনা বেশি। আবার কি ফিজিক্যাল ইনঅ্যাক্টিভিটিও কি হাইপারটেনশনের একটা কারণ। এই ক্ষেত্রে কি আবার ওনারা যে কারোর থেকে কি আগায় থাকবে হাইপারটেনশন রিলেটেড বিষয়গুলো, ক্লিয়ার তো? তাহলে এগুলো হচ্ছে কি যতগুলো, আবার হরমোনাল কারণে হতে পারে, যতগুলো কারণ এখন বললাম এগুলো সব কি প্রাইমারি হাইপারটেনশনের কারণ, ঠিক আছে? আবার দেখেন সেকেন্ডারি হাইপারটেনশনের ক্ষেত্রে কারণগুলা কি সুনির্দিষ্ট, যে কারোর যদি এই সমস্যাগুলো থাকে তার কি হবে? সেকেন্ডারি হাইপারটেনশন হতে পারে। 1 নম্বর বলছি আমরা কিডনি রোগ, ঠিক আছে, এটা নাম্বার 1 দিয়ে দেন। সেকেন্ডারি হাইপারটেনশনের 1 নম্বর কজেস কি ছিল? কিডনি রোগ। তাহলে কিডনিতে বিভিন্ন ধরনের রোগের কারণে কি হতে পারে? হাইপারটেনশন হতে পারে, কারণ কিডনি কিন্তু খুবই ভাইটাল একটা অর্গান। ব্লাড প্রেশার রেগুলেশনের জন্য কিডনি ভেরি মাচ ভাইটাল একটা অর্গান, রেদার দেন হার্ট, হার্টের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। সেই জন্য আমাদের যতগুলো হাইপারটেনসিভ ড্রাগ আছে ম্যাক্সিমাম ড্রাগ কাজ করে কিডনির উপরে। কিসের জন্য?
আমরা ব্লাড প্রেশার পড়ছি, মনে আছে তো আপনাদের? বিপি। ব্লাড প্রেশার কয়টা জিনিসের উপর ডিপেন্ড করে ম্যাডাম বলেন? কোন কোন প্যারামিটারস গুলা ব্লাড প্রেশারকে কি করে, ইনফ্লুয়েন্স করতে পারে? কি কি? ব্লাড প্রেশার সমান সমান কি কি পড়ছি আমরা? কার্ডিয়াক আউটপুট গুণন হার্ট রেট। ব্লাড প্রেশার সমান সমান আমরা কি পড়ছিলাম? কার্ডিয়াক আউটপুট গুণন হার্ট রেট। ঠিক আছে, কার্ডিয়াক আউটপুট কাকে বলে বলেন ম্যাডাম? প্রতি বিনয়, মিনিটে কার্ডিয়াক আউটপুট প্রতি মিনিটে প্রতি বিটে যে পরিমাণ ডাবল জিরো বিট প্রতি হবে কেন? মিনিটে প্রতি মিনিটে যে পরিমাণ রক্ত বডির দিকে হার্ট থেকে বডির দিকে পাম্প আউট হয়। হার্ট রেট প্রতি বিটে বিট পার মিনিট। তাহলে প্রতি মিনিটে হার্ট যতগুলা বিট দিচ্ছে তাকে, তার দুইটাই মিনিটে মিনিটে। তাহলে কার্ডিয়াক আউটপুটটা সরি ঠিক আছে, ব্লাড প্রেশারটা তাহলে কি কার্ডিয়াক আউটপুট আর কি এমন দুইটা জিনিস যেটা কি মিনিট মিনিট রিলেটেড কি বিষয় থাকে। এখন যদি আমরা বলি কার্ডিয়াক আউটপুট সমান সমান কি, বিট বিট চলে আসে, স্ট্রোক ভলিউম গুণন কি, আমি ভুল করছি এখানে, আপনারা একটু বলেন না, পেরিফেরাল রেজিস্ট্যান্স। কার্ডিয়াক আউটপুট গুণন পেরিফেরাল রেজিস্ট্যান্স ইজ ইকুয়াল টু কি ব্লাড প্রেশার। কার্ডিয়াক আউটপুট সমান সমান কি স্ট্রোক ভলিউম গুণন হার্ট রেট গুণন পেরিফেরাল রেজিস্ট্যান্স। ঠিক আছে, তাহলে কারোর যদি পেরিফেরাল রেজিস্ট্যান্স ঠিক থাকে, হার্ট রেট ঠিক থাকে, স্ট্রোক ভলিউম ঠিক থাকে, তাহলে কি হবে না? ব্লাড প্রেশার বাড়বে না। বাট যদি এটা কমে যায় বা বেড়ে যায় যে কোনো একটা, দেখেন 2 গুণন 2 গুণন 2 সমান সমান কত বলেন? 8, তাই না? যদি যে কোনো একটা কমে যায় কি হবে? টোটাল ভ্যালু কমে যাবে না? যদি যে কোনো একটা বেড়ে যায় টোটাল ভ্যালু কি হবে? বেড়ে যাবে। সবগুলা কিন্তু গুণ দেওয়া, যোগ না। ঠিক আছে, যদি একটার চেঞ্জ হয় তাহলে অবশ্যই ব্লাড প্রেশার বেড়ে যাবে। এখন চিন্তা করেন এই পেরিফেরাল রেজিস্ট্যান্স, এটা কি বয়সের সাথে সাথে যেটা বাড়বেই, সেজন্য বয়সের সাথে সাথে কি হয়? ব্লাড প্রেশার বাড়তেই থাকে। কারণ কি আমাদের এই ভেনটা রিজিড হয়ে যাবে, যত আমরা বয়স্ক হব তত ভেন কি হবে? শক্ত হয়ে যাবে। একজন 80 বছর বয়সী লোকের ভেন এবং কি একজন 30 বছর বয়সী লোকের ভেন একরকম না। ঠিক আছে, বাচ্চাদের ভেন একরকম না। ঠিক আছে, বয়স্ক রোগীর ভেনটা কি অনেক রিজিড থাকে, অনেক শক্ত থাকে। ঠিক আছে, যেহেতু শক্ত থাকে পেরিফেরাল রেজিস্ট্যান্স কি থাকবে? বেশি থাকবে, ব্লাড প্রেশার নরমালি কি হবে? বেশি হবে। ক্লিয়ার কি না এটা? ওকে, এরপরে দেখেন হার্ট রেট। হার্ট রেট যত বাড়বে ব্লাড প্রেশার বাড়বে। আমি যদি জোরে 4-5 বার এদিক দিয়ে হাঁটাহাঁটি করি কি হবে? হার্ট রেট বেড়ে যাবে আর ব্লাড প্রেশারও কি নর্মাল রেঞ্জ থেকে বেড়ে যাবে। সেই জন্যই বলা হয় যে কখনোই কোনো রোগীকে ফার্মেসিতে আসার সাথে সাথে কি করা যাবে না? ব্লাড প্রেশার মাপা যাবে না। তাকে মিনিমাম 5 থেকে 10 মিনিট কি চেয়ারে বসায় রাখতে হবে। যদি তার বসে থাকার মতো ধৈর্য না থাকে তাহলে অন্য দোকানে পাঠাতে হবে। ঠিক আছে, আপনার ব্লাড প্রেশার মাপার দরকার নেই। ওকে, কারণ কি ব্লাড প্রেশারটা সবচেয়ে ভালো হচ্ছে কি, কারণ আপনি যখন হাঁটাহাঁটি করে আসলেন, বাসার থেকে সিঁড়ি দিয়ে নেমে আসছেন, আপনার কি হার্টবিট বেশি, এখন মাপলে অবশ্যই ব্লাড প্রেশার কি একটু বেশি, হ্যাঁ বেশ বেশি থাকতে পারে। ওকে, আরেকটা বিষয় হচ্ছে কি, ব্লাড প্রেশার মাপার সবচেয়ে আইডিয়াল নিয়ম হচ্ছে কি সিটিং, অথবা কি বেস্ট হচ্ছে লাইং পজিশন। যদি রুগী শুয়ে থাকে তাহলে কি বেস্ট ব্লাড প্রেশার পাওয়া যাবে, অথবা কি যদি না শোয়ানো যায় তাহলে কি অ্যাটলিস্ট বসায় রাখতে হবে। যদি বসে থাকে সেই ক্ষেত্রেও কি হবে? ব্লাড প্রেশার ভালো। তবে দাঁড়ায় দাঁড়ায় ব্লাড প্রেশার মাপা কোনোভাবেই কি মানে শোভনীয় দেখা যায় না। তার মানে কি রোগী আসলো বাইরে দিয়ে হাত দিয়ে দিল, আপনি ব্লাড প্রেশার মেপে দিলেন, এরকম করা যাবে না। যদি ব্লাড প্রেশার মাপা দেওয়া থাকে তাহলে রোগীর সামনে বসার জন্য কি টুল দিতে হবে আপনাকে। ক্লিয়ার কিনা দুটুকু? তাহলে স্ট্রোক ভলিউম হার্ট রেট গুণন পেরিফেরাল রেজিস্ট্যান্স। ঠিক আছে, যে কোনো, এবার স্ট্রোক ভলিউম বেড়ে যেতে পারে না? স্ট্রোক ভলিউম বাড়তে পারে কিভাবে? যদি আপনার রক্তের পানির পরিমাণ বেড়ে যায়। আর রক্তের পানির পরিমাণ নিয়ন্ত্রণ করে কে? ইলেকট্রোলাইটের পরিমাণ নিয়ন্ত্রণ করে কে? কিডনি, তাই না? কিডনি তো রক্ত থেকে পানি ফিল্টার করে প্রস্রাবের মাধ্যমে বের করে দেয়। তার মানে কিডনি এটাকে কি করতেছে? মেনটেন করতেছে যে রক্তে কতটুকু পানি থাকবে, রক্তে কতটুকু লবণ থাকবে, রক্তে কতটুকু ইলেকট্রোলাইট থাকবে, এটা মেনটেন করে কে? যেটা অতিরিক্ত হয় এটাকে বের করে দেয় কিডনি। যদি অতিরিক্তটা বের করে না দেয় তাহলে কি হবে?
স্ট্রোক সম্ভাবনা বাড়বে না, স্ট্রোক ভলিউম বেড়ে যাবে, হাইপারটেনশন বাড়বে। স্ট্রোক ভলিউম আর স্ট্রোক কিন্তু একটা। স্ট্রোক ব্রেন ডিজিজ, স্ট্রোক ভলিউম হচ্ছে কি একটা টার্ম। ক্লিয়ার কিনা এতটুকু? ওকে। সেকেন্ডারি হাইপারটেনশনের ক্ষেত্রে আমরা কি বললাম? কিডনি ডিজিজের কথা বললাম, তাই না? কিডনির ভিতরে, কিডনি ডিজিজের ভিতরে অনেক ডিজিজ, রেনাল ভাস্কুলার ডিজিজ, অ্যাকিউট গ্লোমেরুলার নেফ্রাইটিস, এগুলো আপনি কিডনি ডিজিজে যে করবেন। শুধু আপাতত মনে রাখেন কিডনি ডিজিজের কারণে কি হয়? ব্লাড প্রেশার বেড়ে যায়, কারণ কিডনি অধ্যায় কিডনি ডিজিজগুলো কি আসবে। এরপর দেখেন হরমোন জনিত বিভিন্ন রোগ, তারপরে হরমোনাল ডিজিজ যদি হয় সেক্ষেত্রেও কি হবে? হরমোন বেড়ে যায়, ঠিক আছে? তাহলেও কি হতে পারে? ব্লাড প্রেশার বেড়ে যেতে পারে, ঠিক আছে? এখানে কতগুলো হরমোন ডিজিজের মধ্যে হাইপারথাইরয়েডিজম, থাইরোটক্সিস ক্রাইসিস, কুশিং সিনড্রোম, কোনস ডিজিজ, ঠিক আছে? জাস্ট আপনি মনে রাখেন যে হরমোন জনিত কারণেও কি হয়, কারণ আমাদের কি এন্ডোক্রাইন ডিসঅর্ডারও কি সামনের দিকে আছে। এরপরে দেখেন কিছু ওষুধ আছে, যে ওষুধগুলো খেলেও কি হবে? ব্লাড প্রেশার বেড়ে যেতে পারে। অ্যাজ ফর এক্সাম্পল আমরা কিছুক্ষণ আগে বললাম স্টেরয়েড। যতগুলো পিল আছে, পিল কাকে বলে? পিল হচ্ছে একটা ট্যাবলেট যেখানে কি প্রাণীজ হরমোন দেওয়া, ঠিক আছে? যে ট্যাবলেটে হরমোন দেওয়া থাকে এটার নামে কি হয়? পিল হয়, ঠিক আছে? তাহলে ওরাল কন্ট্রাসেপটিভ পিল, পিল মানে কি? হরমোনাল। তাহলে হরমোনাল জাতীয় জিনিস, স্টেরয়েডাল হরমোন থাকবে এখানে। তারপরে যে স্টেরয়েডাল জাতীয় ড্রাগ, রিকম্বিনেন্ট, ইরাইথ্রোপয়েটিক, ঠিক আছে? এই তিনটা, এই জাতীয় ওষুধগুলো যদি কেউ খায় তাহলে কি হবে? তার ব্লাড প্রেশার নর্মাল রেঞ্জ থেকে বেড়ে যাবে। আরেকটা হচ্ছে কি কিছু ডিজিজ, এছাড়াও কিছু রোগ। এই সকল রোগ যদি হয়, যেমন একলামশিয়া, নিচেরগুলো কিন্তু রোগ, রিকম্বিনেন্ট ডিএনএর পরে যা আছে এগুলো কিন্তু রোগ, ঠিক আছে? একলামশিয়া, প্রিয়াক্লামশিয়া, ডায়াবেটিক্স মেলাইটাস, ডায়াবেটিক্স এবং হাইপারটেনশন, এই দুইটা কি মনে করেন যে মামাতো ফুফাতো ভাই বোনের মতো, একটা থাকলে আরেকটা কি অটোমেটিক ভাবে শরীরে চলে আসবে। যদি কারো আগে ডায়াবেটিক্স হয় পরে হাইপারটেনশন হতে পারে, যদি আগে হাইপারটেনশন থাকে পরে কি ডায়াবেটিক্স হতে পারে। তাহলে ডায়াবেটিক্স মেলাইটাস, হাইপারকোলেস্টেমিয়া, পোস্ট মেনোপজাল ইস্ট্রোজেন ডেফিসিয়েন্সি, এই টাইপের রোগগুলা গাইনোকোলজি ডিসঅর্ডার ম্যাক্সিমামই। একলামশিয়া, প্রিয়াক্লামশিয়া মানে কি প্রেগন্যান্সির সময় খিচুনি, ঠিক আছে? সবই কি গাইনোকোলজিক্যাল ডিসঅর্ডারের ক্ষেত্রে। ডায়াবেটিক্স মেলাইটাস যে কারো ক্ষেত্রে বলতে, হাইপারকোলেস্টেমিয়া মানে কি রক্তে যদি কোলেস্টেরলের পরিমাণ বেড়ে যায়। আর পোস্ট মেনোপজ মানে কি যখন একটা মহিলার মেনস্ট্রুয়াল সাইকেল বন্ধ হয়ে যায় তখন তার শরীরে ইস্ট্রোজেন ডেফিসিয়েন্সি থাকে। এই সময় হট ফ্লাশ থেকে শুরু করে ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি সবকিছুই কি কমন ডিসঅর্ডার পরিণত হয়। এই সময় কি হাইপারটেনশন হওয়ার সম্ভাবনা বেশি থাকে। হাইপারটেনশন হতে পারে না, ব্লাড ভেসেলগুলো কি হয়ে যাবে? চাপা হয়ে যাবে। এখন এর ভিতরে চাপটা বেশি লাগবে না, ব্লাড প্রেশার হতেই পারে। আচ্ছা, আরো কিছু কারণ আমরা বলবো। এই কারণগুলো কি ঝুঁকি মানে রিস্ক ফ্যাক্টর, ঠিক আছে? পেজ নাম্বার দেখেন 70 পেজে রিস্ক ফ্যাক্টর দেওয়া আছে। যদি আমরা হাইপারটেনশন করি, রিস্ক ফ্যাক্টর আর কারণগুলো কিন্তু অনেকটা একই রকম, ঠিক আছে? রিস্ক ফ্যাক্টর যেগুলা, এই সকল কারণেই কি হতে পারে? যে কোনো একটা কারণেই ব্লাড প্রেশার বেড়ে যেতে পারে। তাহলে আমরা রিস্ক ফ্যাক্টরগুলো থেকেও কি দিতে পারি? হাইপারটেনশনের কারণগুলো দিতে পারি। ওকে, রিস্ক ফ্যাক্টর কি কি আছে? বলছি যে প্রথমে ওইখানে বললাম আমরা বংশগত কারণে। প্রাইমারি হাইপারটেনশনের কারণ বললেন না? দেখেন প্রাইমারি হাইপারটেনশনের কারণ কি কি দেওয়া আছে পেজ নাম্বার 67-এ। দেখেন কি দেওয়া আছে, যে বংশগত পারিবারিক উচ্চ রক্তচাপের ইতিহাস থাকলে, পরিবেশগত কারণে যেমন অতিরিক্ত মানসিক চাপ, অধিক লবণ, অধিক মদ্যপান, স্থূলতা মানে অনেক মোটা হয়ে গেলে, হরমোনাল কারণে, ধূমপানজনিত কারণে কি হতে পারে? প্রাইমারি হাইপারটেনশন হতে পারে। এই কারণগুলোই কি রিস্ক ফ্যাক্টর আকারে দেওয়া হয়েছে এখানে, ঠিক আছে? কি বলা হয়েছে? যে বাবা মা উভয়েরই যদি রক্তচাপ থাকে তাহলে কি হতে পারে? সন্তানের রক্তচাপ, তার মানে পারিবারিক হিস্ট্রি বা ফ্যামিলি হিস্ট্রির কারণে কি হতে পারে? অবিসিটি মানে ওই যে স্থূলতা, তাই না? যদি কোনো কারণে কি আপনার হাইট অনুযায়ী ওয়েটটা কি হয়ে যায়? বেড়ে যায়, ঠিক আছে? একটা নির্দিষ্ট এজ পর্যন্ত তো এটা বাড়ে না, বাট ওই এজটা পার হওয়ার পরে কি বেড়ে যায়। দেখেন যে কোনো মানুষের জীবনে, ঠিক আছে, মোটামুটিভাবে 10 to 30 এই সময়টুকু কি থাকে? আপনার শরীরের অনেক কিছু কি সহ্য করে নিতে পারে। বাট 30-র পরে একটা মানুষকে অবশ্যই কি নিয়মের মধ্যে আসা উচিত, তা না হলে কি বিভিন্ন ধরনের রোগ তার শরীরে বাসা বাঁধতে পারে। ক্লিয়ার কিনা? তাহলে ওবেসিটি একটা কারণ, মেন্টাল স্ট্রেস একটা কারণ, অ্যালকোহল ড্রিঙ্কিং, সিগারেট স্মোকিং একটা কারণ। যারা একটানা 5 বছরের বেশি কি করে ওই জন্মবিরতিকরণ পিল গ্রহণ করে তাদেরও কি হতে পারে? ওবেসিটি আসতে পারে, হাইপারটেনশন কি হতে পারে। যাদের কিডনি রোগ আছে, ডায়াবেটিক্স আছে, তারা মাত্রা অতিরিক্ত লবণ খায়, এতটুকু ভাত নিলে এইটুকু কি
লবণ নেয়, ঠিক আছে? লবণ মানে কি? সোডিয়াম ক্লোরাইড। সোডিয়াম যেখানে থাকবে পানি ধরে রাখবে, ঠিক আছে? সোডিয়াম রক্তে বেশি থাকলে কি করবে? সোডিয়াম পানি ধরে রাখবে। যদি পানি রক্তের ভিতরে থাকে, রক্তের কি হবে? রক্তের কার্ডিয়াক আউটপুট। আমরা বলছিলাম না, কার্ডিয়াক আউটপুট মানে কি? স্ট্রোক ভলিউম গুণন হার্ট রেট। ব্লাড ভলিউম বেড়ে যাবে, কার্ডিয়াক আউটপুট বেড়ে যাবে, স্ট্রোক ভলিউম বেড়ে যাবে, আলটিমেট কি হবে? ব্লাড প্রেশার বেড়ে যাবে। লিডেন সিনড্রোম এর ভিতরে ইএফ, ঠিক আছে? হরমোনাল ডিজিজের ভিতরে, তাই না? এই টাইপের রোগে, হরমোনাল বিভিন্ন রকম রোগ আছে। এই টাইপের রোগে কি হতে পারে? হরমোন বেড়ে যায় বা কমে যায়, ঠিক আছে? হরমোন বেড়ে গেলে বা কমে গেলে কি হতে পারে? বিশেষ করে স্টেরয়েডাল হরমোন। আমাদের বডিতে স্টেরয়েডাল হরমোন কোথা থেকে রিলিজ হয়? মেইনলি কিডনি থেকে। আমরা তো বারবারই বলছি কিডনি ভেরি মাচ ভাইটাল ইম্পর্টেন্ট অর্গান ফর কি? ব্লাড প্রেশার। তাহলে কিডনি থেকে কি কি স্টেরয়েড হরমোন বের হয় বলেন তো ম্যাডাম? Which hormone are released from kidney? হ্যাঁ, অ্যালডোস্টেরন, কর্টিকোস্টেরন সবই ঠিক আছে, বাট হরমোনগুলোর গ্রুপগুলো আলাদা ছিল, তাই না? কিছু হরমোন ছিল কি? মিনারেলোকর্টিকয়েড, তাই না? কিছু হরমোন ছিল গ্লুকোকর্টিকয়েড, কিছু হরমোন ছিল সেক্স হরমোন, আবার কি লোকেশন অনুযায়ী আলাদা ছিল। অ্যাড্রিনাল কর্টেক্স থেকে কিছু হরমোন বের হতো, আবার অ্যাড্রিনাল মেডুলা থেকে কিছু হরমোন বের হতো। অ্যাড্রিনাল মেডুলা মানে কি ছিল? অ্যাড্রিনাল গ্ল্যান্ডের মাঝখানের অংশগুলো, ভিতরের অংশগুলো, আর কর্টেক্স মানে বাহিরের অংশগুলো, অ্যারাউন্ড, ঠিক আছে? চারপাশে যেটা আছে। ওকে, নাম মুখস্থ রাখতে হবে। দেখেন ফার্স্ট সেমিস্টারে যা পড়ছেন এটা আপনাকে প্রত্যেক সেমিস্টারে বিভিন্ন জায়গায় অবশ্যই জিজ্ঞেস করা হবে, ঠিক আছে? এখন আপনাদেরকে কিছু বলতেছি না, আমরা অনেক নমনীয়, বাট কোনো একটা সময় কি হবে? এটার জন্য অনেক শাস্তি পেতে হবে। আচ্ছা, এবার একটু দেখেন, আমরা যদি কমপ্লিকেশনটা দেখি, হাইপার টেনশনের কমপ্লিকেশন কি হতে পারে? রোগীর হার্ট অ্যাটাক হতে পারে, তাই না? হার্ট অ্যাটাক হয়ে যেতে পারে। মস্তিষ্কে রক্তক্ষরণ মানে স্ট্রোক, মস্তিষ্কে রক্তক্ষরণকে কি বলা হচ্ছে? স্ট্রোক বলা হচ্ছে। হার্ট ফেলিওর হতে পারে। তারপর কি? রেটিনাতে যদি ইফেক্ট করে, রেটিনাতে ব্লিডিং হলে চোখের জ্যোতি কি হতে পারে? কমে যেতে পারে, চোখ অকেজো হয়ে যেতে পারে, কিডনি ড্যামেজ হয়ে যেতে পারে। আচ্ছা, হার্ট ফেলিওর এমন একটা জিনিস, স্পেসিফিকভাবে চিন্তা করেন আপনার হার্ট, এটা আপনার হার্ট, তাই না? যদি আপনার ব্লাড প্রেশার নর্মালের চেয়ে অনেক বেড়ে যায়, প্রেশার বেড়ে যাচ্ছে মানে কি? এই যে এদিক দিয়ে যাচ্ছে, প্রেশার বেড়ে যাচ্ছে। প্রেশার বেড়ে গেলে কি? হার্টকে অনেক বেশি ফোর্স দিতে হবে না? কারণ কি? যে ফোর্সে ব্লাডটা যাচ্ছে, এই ফোর্সে কি আবার এমন একটা ফোর্স, এই ফোর্সে আবার কি হবে? সমস্ত শরীর ঘুরে ব্লাডকে হার্টে আসতে হবে, যেন হার্ট পরবর্তী কি? ব্লাডটা পিউরিফিকেশন করে দিতে পারে। এখন চিন্তা করেন, এই রাস্তায় যত বেশি বাধা থাকবে, ব্লাডকে কি করতে হবে? এই পর্যন্ত আনার জন্য হার্টকে কি করতে হবে? আরো বেশি জোরে পাম্প দিতে হবে। এখন এই পাম্প জোরে দেওয়ার ক্ষমতা নিতে 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 একসময় কি, আপনাকে যদি নর্মাল কাজের চেয়ে আমি প্রতিদিন কি 5 ঘন্টা করে বেশি কাজ করাই, আপনার কি ধীরে ধীরে আপনি ক্ষয় হয়ে যাবেন না? এরও কি অ্যাবিলিটি ধীরে ধীরে কি কমতে থাকবে। একসময় আর সে কি পাম্প করতে আনেবল হয়ে যাবে। তখন এটাকে কি বলা হচ্ছে? হার্ট ফেলিওর। ফেলিওর মানে কি? সে যে কাজটা করতো সেই কাজ এখন আর করতে পারছে না, ঠিক আছে? এটা বিভিন্ন কারণে হতে পারে। এর একটা কারণ কি? ব্লাড প্রেশার, ঠিক আছে? আরও বিভিন্ন কারণ আছে এখানে। স্পেসিফিক ভাবে কি? যদি হার্টের সেলগুলো নষ্ট হয়ে যায়, ঠিক আছে? হার্ট আচ্ছা, হার্ট অ্যাটাক, করোনারি, এটাও কিন্তু একটু পার্থক্য আছে। হার্ট অ্যাটাক যখন হচ্ছে আমরা কি বলতেছি এটাকে? ঠিক আছে, হার্ট অ্যাটাককে আমরা বলতেছি এটা নষ্ট হয়ে যাচ্ছে, তাই না? এটা আবার আরেকটা আছে, ওইখানে আমরা আরেকটা রূপ করছিলাম। দেখেন, হার্ট অ্যাটাক, আরেকটা বলতেছি হার্ট ব্লক, ঠিক আছে? দেখেন, হার্ট ব্লককে আমরা দুইটা টার্ম বলতে পারি। একটা হচ্ছে করোনারি আর্টারি ব্লক, এটা হার্ট ফেলিওরের একটা কারণ, তাই না? আবার এমন হতে পারে যে হার্ট যে পাম্প করতেছে, এই পাম্প করার জন্য কি লাগে? এমনি এমনি পাম্প করে হার্ট, এক ধরনের স্টিমুলেশন লাগে না? আমরা এখানে কি পড়ছি? জাংশনাল টিস্যু, মনে আছে? জাংশনাল টিস্যুগুলোর কাজ কি? হ্যাঁ, হার্ট যে পাম্প করে এর জন্য একটা ইলেকট্রিক ইম্পালস লাগে। এই ইলেকট্রিক ইম্পালসগুলো তৈরি হয়ে সমস্ত হার্টে ছড়ায় পড়ে। কারেন্ট যে দিক দিয়ে প্রবাহিত হবে সেটাই কি হবে? সংকুচিত হবে, তাই না? এখন এই কারেন্ট প্রবাহের রাস্তাটাই যদি কি হয়ে যায়? জ্যাম হয়ে যায়, এটাও কিন্তু একটা কি? ব্লক। এই টাইপের ব্লক হতে পারে। তারপরে কি হতে পারে? যে জিনিস থেকে কারেন্টটা তৈরি হচ্ছে এটাও কি হতে পারে?
নষ্ট হয়ে যেতে পারে, তাই না? তাহলে এটাও কিন্তু এক ধরনের ব্লক। তাহলে ব্লকটা কোথায় হয়েছে? করোনারি আর্টারিতে হয়েছে না জাংশন অফ টিস্যু রিলেটেড ব্লক? এটাও আমাকে কি খেয়াল রাখতে হবে। দুইটাই কিন্তু হার্ট ফেলিওরের কারণ। কারেন্ট তৈরির জন্য আলাদা রাস্তায় আছে। আমরা বলছি না প্রথমে এবি নোড, এসএ নোড, এবি নোড, জাংশন অফ বান্ডেল অফ ইস, পার্কিনজি ফাইবার, এইগুলো দিয়েই হয়। এটা ব্লাড ভেসেল দিয়ে যাবে না, ঠিক আছে? আচ্ছা, তাহলে জটিলতাগুলো ক্লিয়ার না? বিভিন্ন রকম। এইবার আমরা লক্ষণগুলো দেখি, লক্ষণগুলোয় পড়ি নেই। কি কি লক্ষণ দেখা যাবে? দেখেন, কমনলি আমরা বুঝি যদি কারোর হাইপার টেনশন হয় একেবারে কমন লক্ষণগুলো দেখা যায়। এই লক্ষণ হাইপোটেনশনেও দেখা যায়, ঠিক আছে? প্রথমে কি হবে? মাথা এবং ঘাড়, খুব ইম্পর্টেন্ট জায়গা। নিক রিজনে কি হবে? ব্যথা হবে। নিক রিজনের ঘাড়ের রগগুলা কি ব্যথা করবে। হাইপোটেনশনও হতে পারে, হাইপার টেনশনও হতে পারে। শরীর অস্থির লাগবে, মাথা ব্যথা হবে, ঠিক আছে? পালপিটেশন হতে পারে, ঠিক আছে? কমন লক্ষণ এগুলো রুগী দেখাবে। অস্থিরনেস, মাথা ঘাড় ব্যথা, মাথা ব্যথা, পালপিটেশন, বুক ধরফর করা। হ্যাঁ, পালপিটেশন মানে কি? বুক ধরফর করা। ওকে, দেখেন কি বলছে? ঘন ঘন মাথা ব্যথা, মাথা ঘোরা, মাথা চাপ ধরে থাকা, ঠিক আছে? মাথা ব্যথা করা, মাথায় চাপ ধরে থাকা, মাথা ঘোরা লক্ষণ। ঘাড়ে ব্যথা হতে পারে, ঘাড়ের পেছনের রগে কি টান ধরতে পারে। শরীরে কি ক্লান্তি, অবসাদ, অনিদ্রা, কানে ঝাঁঝা শব্দ, স্মরণ শক্তি কমে যাওয়া, কাজের মনোযোগ কমে যাওয়া, পরিশ্রমে বুক ধরফর করা, প্রচন্ড রকমের কি মাথা ব্যথার সাথে বমিও হতে পারে, ঠিক আছে? মাথা ব্যথার সাথে স্টিমুলেশনের কারণে বমিও হতে পারে। এই লক্ষণগুলো কি হাইপার টেনশনের ক্ষেত্রেও থাকতে পারে, হাইপো টেনশনের ক্ষেত্রেও থাকতে পারে। তাহলে একটা রুগীর মনে করেন এটা হচ্ছে হাইপার টেনশনের জন্য, আপনি মনে করছেন রুগীর শরীর দুর্বল, কাজ করি স্যালাইন খাওয়াই দিন, ঠিক আছে? স্যালাইন খাওয়াই দিচ্ছেন মানে কি? একে তো ব্লাড ভলিউম বাড়ছে, দুয়ে তো কি সোডিয়ামের পরিমাণ বেড়ে গেছে। আলটিমেট রুগী তখন প্রেশার বেড়ে যাওয়ার কারণে বমি করবে। আবার মনে করেন একটা রুগীর কি প্রেশার কমে গেছে, তেঁতুলের রস খাওয়াই দিচ্ছে, কি হবে? প্রেশার আরো কমে যাবে, তাই না? তার মানে কি কিছু খাওয়ানোর আগে, কিছু প্যারামিটারস নেওয়ার আগে আপনাকে অবশ্যই কি কনফার্ম হতে হবে প্রেশার বাড়ছে না কমছে, ঠিক আছে? দেখেন, ঘুম হচ্ছে এমন একটা জিনিস, প্রেশার বাড়লেও কমাতে পারে, কমলেও কি বাড়াতে পারে। ঘুম যদি হয় তাহলে সমস্যা নাই, বাট মনে রাখতে হবে কিছু খাওয়ানোর আগে তেঁতুলের রস খাওয়ান আর কি স্যালাইন খাওয়ান। ঘুমের ভিতরে প্রেশার বাড়ে না? ঘুমের ভিতরে সাধারণত প্রেশার বাড়ে না। যদি বাড়ে তাহলে কি স্বপ্নে ভয়ঙ্কর জিনিস দেখছেন, ঠিক আছে? স্বপ্নে এমন কিছু জিনিস দেখছেন যার কারণে কি, কারণ আমরা তো বলি যে আমরা ঘুমাচ্ছি, ঘুমাচ্ছি কি আমরা, ঠিক আছে? ঘুমাচ্ছে মাত্র আমাদের 5টা সেন্স, ঠিক আছে? এই 5টা সেন্স বাদ দিয়ে কেউ ঘুমায় না, ঠিক আছে? বাকি সব জিনিস জেগে আছে। এখন ব্রেন যদি এমন কিছু জিনিস আপনাকে দেখায় যার কারণে হার্টবিট বেড়ে যাচ্ছে, ঠিক আছে? প্রচন্ড একটা দৌত্য আপনার পিছনে দৌড়াচ্ছে, আপনি নদী খাল বিল সব কিছু দিয়ে দৌড়াচ্ছেন, তা দৌড়ালে তো আপনার কি ভিতরে তো সাইকোলজিক্যাল পরিবর্তন তো হচ্ছে, হার্টবিট তো বেড়ে যাবে, ঘেমে আপনি অস্থির হয়ে গেছেন, ব্লাড প্রেশার বাড়তে পারে, রোগীর ভিতরে কি স্ট্রোকও করতে পারে। দেখেন বেশিরভাগ মেজর ক্ষেত্রে স্ট্রোক কোথায় বেশি হয় জানেন? টয়লেটে। কিসের জন্য? হ্যাঁ, যখনই আপনি প্রথম পানি, ঠান্ডা পানি, বিশেষ করে শীতকালে প্রচন্ড ঠান্ডা পানি যখন আপনি মাথায় দিবেন, মাথার কি হয় বডি টেম্পারেচার কমে যায়, ঠিক আছে? হাইপোথ্যালামাস কি ব্লাড প্রবাহের মাধ্যমে কি হয় বডি টেম্পারেচারটাকে নিয়ন্ত্রণ করে। মাথায় যখন ব্লাড টেম্পারেচার, অনেক বডি টেম্পারেচার কমে যায়, তখন কি হয় শরীরের অন্য অন্য জায়গা থেকে দ্রুত বেগে কি হয় মাথার দিকে ব্লাড মানে কি ফ্লো হয়। মাথার ছোট ছোট ব্লাড ভেসেলগুলো এই অতিরিক্ত চাপে কি হতে পারে, ছিঁড়ে যেতে পারে। সেই জন্য কি যে যখনই আপনি গোসল করেন, গোসল করার আইডিয়া নিয়মই হচ্ছে কি হাত পা, আমাদের ফরজ গোসলের যে প্রসিডিউরগুলো, আপনি গোসলের আগে উজুও করে নিতে পারেন, তাহলে কি সমস্ত শরীর ভিজতেছে, বডি কি মোটামুটি হচ্ছে। কোনো কথা নাই ঝর্ণাটা ছেড়ে যে গোসলটা করলেন, স্ট্রোক করতে পারেন, ঠিক আছে? আপনাকে গোসলের আগে কি গোসলের প্রসিডিউরগুলো মেনটেন করা উচিত। আপনি গোসলের আগে কাপড় চোপড়ও ধুয়ে নিতে পারেন, তাই না? কাপড় চোপড়টা বাথরুমে ফেলে না এসে কি গোসলের আগে কাপড় চোপড়টা ধুয়েও নিতে পারেন, তাহলেও কি শরীরটা ভিজে যাচ্ছে, পরে আপনি আস্তে ধীরে কি পানি দিচ্ছেন, তাহলে স্ট্রোকের ঝুঁকি কি কমে যাবে। আচ্ছা, লক্ষণগুলো ক্লিয়ার? আচ্ছা, দেখেন একটু ম্যানেজমেন্ট আমরা একটু দেখি। নন মেডিকেল অ্যাপ্রোচে কি বলতেছি, রেগুলার এক্সারসাইজ করতে হবে। দেখেন যারা রেগুলার এক্সারসাইজ করে না তারা কিন্তু হাইপারটেনসিভ ঝুঁকির ভিতরেই থাকে, কনস্টিপেশনের
ঝুঁকির ভিতরে থাকে, ডায়াবেটিক্সের ঝুঁকির ভিতরে থাকে। তার মানে কি একমাত্র ফিজিক্যাল অ্যাক্টিভিটি আপনাকে কি বিহেভিয়ারিয়াল ম্যাক্সিমাম ডিজিজ থেকে কি করতে পারে, প্রোটেক্ট করতে পারে। ওকে, তাহলে মেডিকেল অ্যাপ্রোচগুলোর ভিতরে কি করবে, রেগুলার এক্সারসাইজ, সল্ট রেস্ট্রিকশন, খাবার লবণ কি বন্ধ করে দিতে হবে, অতিরিক্ত লবণ খাওয়া যাবে না, ওয়েট রিডাকশন করে দিতে হবে, স্মোকিং সিজেশন করে দিতে হবে। এগুলো কি নন ফার্মাকোলজিক্যাল অ্যাপ্রোচ, ঠিক আছে, যে ওষুধ না খেয়ে স্মোকিং হবে স্মোকিং হবে, স্মোকিং সিজেশন বন্ধ করে দিতে হবে, স্ট্রেস নিয়ন্ত্রণ এবং পর্যাপ্ত ঘুমের ব্যবস্থা করতে হবে রোগীকে। গরুর মাংস, খাসির মাংস কি ডিমের কুসুম, তারপরে হাঁসের ডিম, মুরগির ডিম যাই খান, ঠিক আছে, প্রোটিন জাতীয় খাবার তুলনামূলকভাবে কি কম খেতে হবে। এইটা হচ্ছে কি আমাদের অ্যাপ্রোচ। এখন কথা হচ্ছে যখন আমরা ড্রাগ জানবো, ঠিক আছে, হাইপারটেনসিভ ড্রাগগুলোকে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ভাগ করা হয়, আমরা ফার্মাকোলজিতে এই ড্রাগগুলোকে জানবো, ঠিক আছে। এখন আপাতত এই নন ফার্মাকোলজিক্যাল অ্যাপ্রোচ পর্যন্তই পড়েন। নেক্সট ক্লাসে, আজকে আর পারবো না, নেক্সট ক্লাসে আমরা কি ব্লাড প্রেশারের পড়াটা ধরবো, আর ব্লাড প্রেশারটা আপনাদেরকে কি দেখায় দিব, ঠিক আছে। কারণ ব্লাড প্রেশার শুধু দেখালে হবে না, মেশিন পরিচিতিটাও কি জানা লাগবে, তাই না। শুধু মাপটা, কিন্তু মেশিন কোনটার নাম কি এটা জানে না, মেশিনের পার্টগুলোর নাম জানে না, এটাও কি কোনো শিক্ষার মধ্যে পড়ে না। ওইটা তো বললাম, যেটা অটো মেশিন সেটাতে কারেক্ট মাপ আসে না বলি নাই, কারেক্ট মাপ আসলেও এটা কারেক্ট না। কিসের জন্য কারেক্ট না, যেহেতু আমি নিজে বুঝতেছি না, অনুধাবন করতেছি না। যদি ওটার সাথে আপনি স্ট্যাথো দিয়ে করেন তাহলে ইটস কারেক্ট, কারণ ওইটা তো পারদ দিয়েই করতেছে, আলটিমেট পারদ চাপ, ঠিক আছে। বাট আমরা সবসময় কি আপনাদের বলবো যে ব্লাড প্রেশার মাপতে হলে আপনি কি অ্যানালগ মেশিনেই মাপেন, ঠিক আছে। ওকে, আজকের ক্লাস এতটুকুই থাকবে।